তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার। আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম। আজকে আমরা করবো যে রোলার দিয়ে যখন প্রেসার দেওয়া হয় ওয়ার্ক পিসের উপরে, ফোর্জিং এর মতোই এই ওয়ার্ক পিস এবং রোলারের যে কন্টাক্ট ইন্টারফেস, সেখানে ফ্রিকশন হয় এবং ফোর্জিং এর মতোই একটা ফ্রিকশন হুইল তৈরি হয়। এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রাম যে এন্ট্রি শুরু এখান থেকে, কন্টাক্ট এখানে, ফলে এখানে ফ্রিকশন শুরু হয়ে গেল। এই যে এটাকে বলা হচ্ছে ফ্রিকশন হিল। এই যে এইটা ফ্রিকশন হিল। ফ্রিকশন হিল শুরু হচ্ছে কন্টাক্ট পয়েন্ট থেকে, যেখানে কন্টাক্ট পেলো, এদিকে কিন্তু কোনো ফ্রিকশন নাই, কারণ ইন্টারফেস নাই। এখান থেকে শুরু হয়ে গেল ফ্রিকশন। ফ্রিকশন আস্তে 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 এটা বাড়বে, বাড়ার পরে একটা পিকে যাবে, যেটাকে বলা হয় ফ্রিকশন হিল। এই যে এটা ফ্রিকশন হিল। আবার এই হিলে যখন পৌঁছে যাওয়া হবে, পিকে যখন পৌঁছে যাবে, এরপর আস্তে আস্তে আবার ফ্রিকশন কমতে থাকবে, যেটা আমরা ফোর্জিংয়ে দেখছিলাম। এই আমরা যদি এই দুইটাকে এখন আলাদা করে নেই, আলাদা করে নিলে ফ্রিকশন এবং রোলিং লোড, এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে রোলিং লোড, আইডিয়াল রোলিং লোড, আরেকটা হচ্ছে লোড, এক্সট্রা লোড টু বি সাপ্লাইড টু ওভারকাম ফ্রিকশন। এই তাহলে এই যে আমরা কার্ভটা দেখছি, এই কার্ভের আন্ডারে যে তোমার লোড আছে, টোটাল যে এরিয়া আছে, সেই এরিয়াটা, এই কার্ভটা কিন্তু সলিড কার্ভ। এই সলিড কার্ভের আন্ডারে যে এরিয়া আছে, সেই এরিয়াটা হবে প্রপোর্শনাল টু রোলিং লোড। আমরা টেনসাইল টেস্ট করে যে স্ট্রেস স্ট্রেন কার্ভ পাই, সেই স্ট্রেস স্ট্রেন কার্ভের আন্ডারে যে এরিয়া থাকে, সেই এরিয়াকে আমরা বলে থাকি এটা টাফনেস অফ দ্য মেটেরিয়াল, প্রপোর্শনাল টু দি টাফনেস অফ দ্য মেটেরিয়াল। একইভাবে এই রোলিং এর ক্ষেত্রে যে এই যে কার্ভটা আমরা পেলাম, এটা রোল প্রেসার ভার্সেস লেংথ অফ কন্টাক্ট। এনটিতে তোমার হচ্ছে ফ্রিকশন জিরো হয়ে যায়, ফ্রিকশন জিরো, কন্টাক্ট নাই, আস্তে 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 ফ্রিকশনটা বাড়ে, তারপরে আবার কমে যায়। এখন এই যে সলিড কার্ভের আন্ডারে যে এরিয়াটুকু, এই এরিয়াটা হবে প্রপোর্শনাল টু আর এল, রোলিং লোড। এখন এই যে ডটেড লাইন যেটা আছে, এই ডটেড লাইন, এরিয়া আন্ডার ডটেড লাইন, এটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড টু ডিফর্ম দ্য মেটাল। এই ডটেড লাইনের নিচেই যে এরিয়াটা থাকবে, সেই এরিয়াটা হচ্ছে যদি কোনো মেটেরিয়ালের ভিতরে ইন্টারফেসে যদি কোনো রকমের লস না হয়, কোনো ফ্রিকশন না হয়, তাহলে যে লোড আমাদের প্রয়োজন হতো, সেই লোডটাই হচ্ছে ডটেড লাইন আন্ডারে।
আর এইটুকু যে অতিরিক্ত সেটা হচ্ছে টু ওভারকাম দা ফ্রিকশন। Above the dotted line, force required to overcome friction. এখন এই যে এই এই জায়গাটা কত উপরে হবে, এখানে হবে না এখানে হবে না এখানে হবে না, ফ্ল্যাট হয়ে যাবে না একেবারে এর সাথে কোইনসাইড করে যাবে, এটা নির্ভর করবে নিউ এর উপরে। নিউ যত কম হবে, নিউ যত কম হবে তত ফ্রিকশন কম হবে, ফ্রিকশন যত কম হবে তত আইডিয়াল যে রোলিং লোড তার কাছাকাছি একটা রোলিং লোড আমাদের প্রয়োজন হবে। আর যত ফ্রিকশন বেড়ে যাবে তত রোলিং লোড আমাদের বেশি প্রয়োজন হবে। আসো আমরা এখন কিভাবে রোলিং লোড কমাইতে পারি। ফ্রিকশন যত বেশি হবে রোলিং লোড তত বেশি লাগবে। অনেক সময় দেখা যায় যে এত ফ্রিকশন হচ্ছে যে ফ্রিকশনের কারণে রোলিং লোড এত বেশি হচ্ছে যে ওই মিলের ম্যাক্সিমাম যে প্রেসার দেওয়ার ক্যাপাসিটি বা রোল করার ক্যাপাসিটি সেটাকে ক্রস করে যায়। সেই ক্ষেত্রে হয় যদি বুদ্ধি খাটিয়ে রোলিং করা যায় তাহলে মিলটাকে কাজে লাগানো যায়, আদারওয়াইজ মিলটা ইউজলেস হয়ে যায়। সেই সেই টেকনিকটা আমরা এখন দেখব। সেই টেকনিকটা হচ্ছে, যদি আমরা রোলিং হচ্ছে একটা স্ট্যান্ডে, সেই স্ট্যান্ডের সামনে অথবা পিছনে যদি কায়দা করে একটু টেনশন দিয়ে দিতে পারি, টেনসাইল লোড অ্যাপ্লাই করে দিতে পারি, বলতে পারবো স্যার ও তো রোলিং রানিং হচ্ছে, রানিং চলতেছে, আমরা কিভাবে ওখানে ফ্রন্টে প্রেসার দিব বা ব্যাক সাইডে কিভাবে প্রেসার দিব। এটা হচ্ছে টোটালি তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। যে মনে করো 2 নম্বর স্ট্যান্ডে রোলিং হচ্ছে বা 5 নম্বর স্ট্যান্ডে রোলিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের 5 নম্বর স্ট্যান্ডের সামনের স্ট্যান্ডটা হচ্ছে 6 নম্বর আর তার পিছনের স্ট্যান্ডটা হচ্ছে 4 নম্বর। আমি যদি 4 নম্বর স্ট্যান্ডে যে স্পিড, সেই স্পিডটা সিনক্রোনাইজ করার জন্য 5 নম্বরে যেরকম স্পিড থাকা দরকার সেইটা না করে 5 নম্বরে যদি হালকা একটু বেশি স্পিড রাখি, তাহলে দেখো এই রোলারের বাম সাইডে একটা অ্যাডিশনাল টানা লোড কাজ করতেছে, কারণ 4 নম্বর স্ট্যান্ড ওই যে রেটে আসার দরকার সেই রেটে দিচ্ছে না, সামান্য একটু বেশি রেটে 5 নম্বরটা চলতেছে। ফলে এই সামান্য একটু বেশি রেটে চলার কারণে কন্টিনিউয়াস এই মেটেরিয়ালের ভিতরে একটা টানা লোড কাজ করতেছে। তাহলে এটাকে বলা হচ্ছে ব্যাক টেনশন। কায়দা করে দিতে হবে। দেখো এই যে বিশেষ করে হট রোলিং, কোল্ড রোলিং অত প্রবলেম না, হট রোলিং এ যদি ক্যালকুলেশন সামান্য একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওই ওয়ার্কপিস কিন্তু ছিঁড়ে যাবে, খুলে যাবে, ডিফেক্টিভ জায়গা থেকে ওয়ার্কপিসটা খুলে যাবে। এই জন্য সিরিয়াস তোমার হিসাব নিকাশ, ভুল করেছো বিলেট 2 ভাগ হয়ে যাবে। কারণ এই বিলেটটার যে রুম টেম্পারেচার টেনসাইল স্ট্রেংথ, তার 10% টেনসাইল স্ট্রেংথ তো রোলিং এর হট রোলিং এর সময় থাকে না। তাহলে হিসাব নিকাশ খুবই কঠিন। এরপরে গেল, যাই হোক 5 নম্বর স্ট্যান্ড আমি রোল করতেছি, সামনে হচ্ছে 6 নম্বর স্ট্যান্ড। যদি 6 নম্বর স্ট্যান্ডে স্পিডটা একইভাবে একটু বেশি রেখে দেই 5 নম্বরের চেয়ে,
যেমন হইলে দুইজন সমান তালে চলতো, জাস্ট রিল্যাক্সের সাথে রোলিং হতো, 5 নম্বর থেকে ওয়ার্কপিসটা বেরিয়ে 6 নম্বরে ঢুকে রোলিং চলতেছে রিল্যাক্সের সাথে। সেই রিল্যাক্সের সাথে না করে এমন একটা কায়দা করলাম যে রিল্যাক্সের সাথে চলার জন্য 5 নম্বর এবং 6 নম্বরের ভিতরে যেরকম সম্পর্ক থাকা উচিত স্পিডের, সেই সম্পর্কের তুলনায় সামান্য একটু হায়ার স্পিড আমি 6 নম্বরে ক্যালকুলেশন করে মোটরের মাধ্যমে দিয়ে দিব। ফলে এই যে বারটা রোলিং হচ্ছে বা শীটটা রোলিং হচ্ছে, তার সামনেও সে একটা টানা লোড কাজ করবে। এটাকে বলা হয় ব্যাক টেনশন বা ফ্রন্ট টেনশন। এগুলো যদি করা হয় তাহলে আমরা রোলিং রিয়েলি রোলিং করার জন্য যে পরিমাণ আমাদের লোড প্রয়োজন হবে তার চেয়ে কিছুটা কম লোডে আমরা রোলিং করতে পারবো। তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা রোলারের ঘাড়ের উপরে যে প্রেসার অ্যাপ্লাই করতে হবে তার চেয়ে তুলনামূলকভাবে কম প্রেসারে আমরা রোলিং করতে পারব। ক্যালকুলেশনটা দেখার জন্য আমরা এরকম একটা হ্যাঁ, ক্যালকুলেশনটা আমাদের পরে আমরা দেখব। এখন আমরা অন্য দিকে চলে যাই যে ক্যালকুলেশন আর আরো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দরকার লোড ক্যালকুলেশনের জন্য। সেটা কিন্তু আমরা আর বেশি এখানে ডিটেল করব না, কারণ লাস্ট চ্যাপ্টার বা তার আগের চ্যাপ্টার 3 তে আমরা যখন ফোর্জিং করেছিলাম, ফোর্জিং এর ক্ষেত্রে আমরা ডিফাইন করেছি স্টিকিং ফ্রিকশন কি, স্লিপিং ফ্রিকশন কি, এই জিনিসগুলো আমরা ডিফাইন করে স্লিপিং ফ্রিকশন কন্ডিশনে কিরকম লোড আমাদের প্রয়োজন হবে এবং স্টিকিং ফ্রিকশন কন্ডিশনে কেমন লোড প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমরা ডিরাইভ করে এসেছি। এক্স্যাক্টলি সিমিলার ফিলোসফি, সিমিলার টেকনিক, সিমিলার ক্যালকুলেশন আমরা ব্যবহার করব আগের সেই ক্যালকুলেশনটাই। সেই ক্যালকুলেশন ব্যবহার করে আমরা চলে আসবো। হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে ফ্রিকশন হিল নিয়ে পার্থক্য। আমরা বলেছি যে ফ্রিকশন হিল তৈরি হয় শুরুতে, কন্টাক্ট যেখানে পায় সেখানে ফ্রিকশন শুরু হয়, তারপর একটা সার্টেন ডিস্টেন্স পরে ফ্রিকশনের আমি কি অন করেছি, ফ্রিকশন হবে সেই, শুধু পার্থক্য হচ্ছে যে ফোর্জিং এর সময় যে ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা হয়েছিল, ফ্রিকশনের যে হিলের পিকটা হয়েছিল সেন্ট্রাল লাইন বরাবর, at the central line of the workpiece, বাট রোলিং এর ক্ষেত্রে সেন্ট্রাল লাইন বরাবর হবে না, এটা হবে রোলিং এর সময় নিউট্রাল পয়েন্টটা কোন জায়গায় সেইখানে, নিউট্রাল পয়েন্টের ঠিক নিউট্রাল পয়েন্টের এক্সাক্ট লোকেশনে ওখানে ফ্রিকশনের হিলটা হবে এবং দুই সাইডে আস্তে 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 ফ্রিকশন কমে যাবে। এটাই হচ্ছে পার্থক্য ফোর্জিং আর রোলিং এর ক্ষেত্রে ফ্রিকশন নিয়ে। আর যে লোড ক্যালকুলেশন আমরা যতটুকু শিখে এসেছি, যতটুকু বলেছি, সেইটাই ওই জায়গা থেকে বাকি যে ডেরিভেশন সেটা হচ্ছে একেবারেই ফোর্জিং এর মতোই। এই যে p বাই টুয়াইস কে এক্সপোনেনশিয়াল টুয়াইস বাই a প্লাস মাইনাস x h, এগুলো সব আমরা শিখেছি এরকম জিনিস। p max
এগুলো আমরা শিখেছি। এরপরে আমরা আমাদের এই জিনিসটা রোলিং এর ক্ষেত্রে টুয়াইস এটা কি জিনিস সেই জিনিসটা ডিফাইন করা হয়েছে। টুয়াইস এ ইকুয়াল টু হচ্ছে √r ডেল্টা এইচ। তোমরা যদি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো, যে আগে যে তোমাদের রোলিং এর যে কার্ভিউ প্লাস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর যে ফর্মুলা, তোমার একটা সিস্টেমের উপরে লোড ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকো, আঁকার পরে আমরা যে মানে রিলেশনশিপ গুলো পেয়েছিলাম, সেখানে টুয়াইস এ ইকুয়াল টু √r ডেল্টা এইচ, এবং এইচ হচ্ছে মিন হাইট অফ দ্য এটার এটার হচ্ছে রিলেশনশিপটা এইরকম। এখন যদি আমাদের রোলিং এর ফোর্জিং এর মতোই স্লিপিং ফ্রিকশন থাকবে, ফোর্জিং এর মতোই আমাদের স্টিকিং ফ্রিকশন থাকবে। সেই স্টিকিং ফ্রিকশন এবং স্লিপিং ফ্রিকশনের ক্ষেত্রে কিরকম হবে আমাদের ডেরিভেশন বা রিলেশনশিপটা কেমন হবে, এই যে এখানে আসতেছে, এটাই হবে রোলিং লোড ইকুয়াল টু 1.55 ডেল্টা নট ডাব্লিউ √r ডেল্টা এইচ, আর এই কম্পোনেন্ট গুলো রিলেটেড টু ফ্রিকশন। এটাও এখন আমরা জানি স্লিপিং ফ্রিকশনে একটু কম হবে, স্লিপিং ফ্রিকশনে ফ্রিকশনটা একটু কম হবে। সেই ক্ষেত্রে ফোর্জিং এ আমরা যেটা দেখেছিলাম, যে যদি ফোর্জিং এ স্লিপিং ফ্রিকশন হয়, সেখানে এই কম্পোনেন্টটা ভাগ দেওয়া ছিল 4 দিয়ে, আর যদি স্টিকিং ফ্রিকশন হয় তাহলে এই কম্পোনেন্টটা ভাগ দেওয়া ছিল 2 দিয়ে। এক্স্যাক্টলি সেই একই জিনিস, সেই একই জিনিস আমরা এখানে, যেহেতু স্টিকিং ফ্রিকশনে বেশি ফ্রিকশন হয় সেই জন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ দিয়েছি, আর যেহেতু স্লিপিং ফ্রিকশনে কম ফ্রিকশন হয় সেই জন্য আমরা এটাকে 4 দিয়ে ভাগ দিয়েছি। এটাকে 4 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে এই ভ্যালুটা ছোট হয়ে যায়, 1 এর সাথে যোগ হয়ে তারপরে এর সাথে পূরণ হয়। আর এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে এর তুলনায় এই ভ্যালুটা একটু বড় হয়ে যায়। বড় ভ্যালুটা যখন 1 এর সাথে যোগ হয়, সে 1 এর সাথে যোগ হয়ে টোটাল ভ্যালুটা বড় হয়ে যায়, এর সাথে গুণ হইলে আলটিমেটলি রোলিং লোড বেড়ে যায়। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে রোলিং এর ক্ষেত্রে আমরা যদি স্টিকিং ফ্রিকশন অ্যাভয়েড করতে পারি, তাহলে রোলিং লোড রোলিং লোডটা একটু কম প্রয়োজন হবে, কিন্তু সবসময় এটা সম্ভব হবে না। হট মেটাল, ভেরি সফট মেটাল, এটা কিন্তু রোলারের গায়ের উপরে ওয়েল্ডেড হয়ে যাওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে যে কাজটা করা হয় বুদ্ধি করে, স্টিকিং ফ্রিকশন হচ্ছে বুদ্ধি করে যে কাজটা করা হয় সেটা হচ্ছে রোলারটাকে কোনোভাবেই যাতে গরম না হয় সেই ব্যবস্থা করা। রোলারের গায়ের উপরে কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো যদি মেনটেন করা যায় তাহলে রোলারটা বেশি গরম হবে না। রোলার যদি বেশি গরম না হয়, ওয়ার্কপিস গরম থাকলেও রোলারের সাথে ওয়ার্কপিসের ওয়েল্ডিং হওয়ার চান্স কমে যাবে। আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে রোটেটিং কন্ডিশনে যে রোলার থাকবে সেই রোলারের গায়ের উপরে যদি আমরা ওয়াটার অ্যাপ্লাই করি, সেই ওয়াটার হট রোলার হওয়ার কারণে ওয়াটার কন্টিনিউয়াসলি ইভাপোরেটেড করে দেবে এই ওয়াটারকে, এই রোলার ওয়াটারটাকে ইভাপোরেটেড করবে। যদি ওয়াটার ইভাপোরেটেড হয়ে যায় তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে ক্ষণিকের জন্য হইলেও, সামান্য পরিমাণে হইলেও ওয়ার্কপিস এবং রোলারের মাঝখানে এই ভেপার, ওয়াটার ভেপার এন্ট্রাপড যদি হয়ে থাকে, সে কিন্তু দুইজনের ভিতরে বন্ড তৈরি করার জন্য বাধা তৈরি করবে।
তাহলে আমরা বুঝতে পারছি যে হট রোলিং এর ক্ষেত্রেও বুদ্ধি করে সব জায়গায় কিন্তু বুদ্ধি খাটানো। এই জিনিসগুলো কিন্তু দেখবা তোমরা যদি রোলিং পড়ো, যত বই পড়ো না কেন, যে স্টিকিং ফ্রিকশনটা এই কি কায়দায় এটাকে তোমার স্লিপিং ফ্রিকশনে নিয়ে যাবা, এই জিনিসগুলো কিন্তু কোনো জায়গায় লেখা নাই, পাবা না। এগুলো শুধুমাত্র রোলিং মিলে যদি কাজ করো এবং সেখানকার সিচুয়েশন অবজার্ভ করে তোমার যে যতটুকু শিখে গেছো সেই ম্যাথমেটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ যদি অল্প অল্প করে অ্যাপ্লাই করো, যতটুকু অ্যাপ্লাই করলে প্রোডাকশন কোনোভাবেই হ্যাম্পার হবে না, প্রোডাকশন বন্ধ হবে না, এবং মেটেরিয়ালসের কোয়ালিটির উপরে সিগনিফিকেন্ট কোনো প্রবলেম তৈরি হবে না। হ্যাঁ, এইরকম ভাবে আস্তে আস্তে সাহসের সাথে বুদ্ধি খাটিয়ে যদি রোলিং এর ওখানে প্যারামিটার গুলো যা ঘটতেছে, কিছু প্যারামিটার আছে ওয়েল ডিফাইন্ড প্যারামিটার, কিছু প্যারামিটার নট ডিফাইন্ড প্যারামিটার ডিপেন্ডিং অন রোলিং মিল। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে ঢাকার কাছে এই যে মোহাম্মদ স্টিল আছে, বন্দর স্টিল আছে, এরা যেভাবে রোলিং করতেছে, তাদের রোলিং মিল যেমন, তাদের রোলিং স্পিড যেমন, তাদের রোলারের মেটেরিয়ালস যেমন, সব কিছুর উপর বেসিস করে তুমি যে থিওরি বন্দর স্টিল এবং মোহাম্মদ স্টিলে অ্যাপ্লাই করবা, তুমি কিন্তু বিএসআরএম আর একেসে গেলে ওই থিওরি অ্যাপ্লাই করতে পারবা না। এখানকার এখানকার থিওরি ওই জায়গায় কাজে লাগবে না, কারণ মিল ডিফারেন্ট, স্পিড ডিফারেন্ট, হ্যাঁ, রোলিং এর ক্ষেত্রে যে রোলারের মেটেরিয়াল ডিফারেন্ট, হ্যাঁ, টোটাল ডিফারেন্ট সিচুয়েশন। ফলে ওখানকার যে প্রবলেম আসবে সেই প্রবলেম ওই বন্দরের মতো করে বা মোহাম্মদীর মতো করে সলিউশন যদি দেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি ফেল করবা। ওখানে থেকে ওখানকার অবস্থা বুঝে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে স্টিকিং ফ্রিকশন যদি হয় তাহলে আমাদের রোলিং লোড অনেক বেড়ে যাবে। আমরা যদি কোনোভাবে চেষ্টা করে ফ্রিকশনটা কমাইতে পারি, ফ্রিকশন হিল এর যে মানে যে কার্ভটা, সেই কার্ভটা যদি আমরা ডটেড লাইন, যেটা একটু আগে দেখেছি, ডটেড লাইনের প্যারালাল এবং কাছাকাছি নিয়ে আসতে পারি, খুব কাছাকাছি যত নিয়ে আসতে পারবো তত অ্যাডিশনাল লোড আমাদের কম হবে এবং ইকোনমিক্যাল। এটা কিন্তু দেখা যাবে না, মালিকরা বুঝবে না কি ঘটনা ঘটতেছে, এত কেন পাওয়ার কনজাম্পশন হচ্ছে, 1 টন রডের জন্য 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা খরচ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি বিল, ব্যাপারটা কি? এটা মালিকরা বুঝবে না। কিন্তু ইনসাইডে অনেক জায়গা আছে যেখানে ইনপুট দেওয়া যায় ডিপেন্ডিং অন সিচুয়েশন। সেই ইনপুট গুলো যদি দিতে পারো তাহলে যেটা হবে, রোলিং যে লোডটা মানে তোমার চোখের মানে আধা মানে চোখের বাইরেই, দৃষ্টির বাইরে থেকেই রোলিং লোড কমে যাবে, ইলেকট্রিসিটি বিল কমে আসবে। তখন পরের মাসে যখন ইলেকট্রিসিটি বিল দিতে যাবে তখন দেখবে প্রোডাকশন তো ঠিকই আছে, এই মাসে তো আমার প্রোডাকশন হয়েছে 50,000 টন, ইলেকট্রিসিটি বিল হলো 2 কোটি টাকা, গত মাসে হয়েছে 2,20,00,000 টাকা, ব্যাপারটা কি? তখন কিন্তু যদি সচেতন মালিক হয় সে বুঝবে। হম, বুঝলে কি ঘটনা ঘটেছে, তারা যদি ব্যাক ডাইরেকশনে আসে, তুমি যে কন্ট্রিবিউট করেছে এটা তখন হাইলাইট হয়ে যাবে। এইভাবে সবারই কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এটা ঠান্ডা মাথায় করতে হয় যাতে মালিকের মেশিনের সমস্যা না হয়, প্রোডাকশন ওইভাবে হ্যাম্পার না হয়। আর করতে গেলে প্রপার্টি যে চেঞ্জ, সিগনিফিকেন্ট যদি প্রপার্টি চেঞ্জ না হয়, মানে নেগেটিভ ডাইরেকশনে না যায়, পজিটিভ হইলে তো মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম, বাট নেগেটিভ যদি হয়, সেই নেগেটিভটা আসলে খুব সিগনিফিকেন্টলি যদি ধরা না পড়ে, তাহলে যদি মনে করো প্রপার্টি এনহ্যান্স করলো না, পজিটিভ ডাইরেকশনে গেল না, তখন তুমি বুঝে নিলা যে আসলে এটা কিছু, এটা কোনো ইম্প্যাক্ট নাই। তখন তোমাকে নতুন করে আরো অন্য ডাইমেনশনে চিন্তা করতে হবে। হ্যাঁ, সেই যেটা বলছিলাম যে যে ডাইমেনশনে চিন্তা করো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকবার যখন তুমি তোমার থিওরি অ্যাপ্লাই করবা, মনে রাখবা যে খুবই সামান্য করে করে
প্রসিড করতে হবে। এটা রোলিং এর কোন একটা প্রবলেম একটা ফুটে ঝাড়ফুঁকের মাধ্যমে প্রবলেম সলভ হবে না। এটা ওভার দ্য উইক, ওভার দ্য মান্থ ধরে তোমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আজকে আমি 1% ইনপুট দিয়েছি, 1% এর জায়গায় 0.5% বেনিফিট পেয়েছি। নেক্সট ডে ঠিক আছে, দ্যাট ইজ গোয়িং ইন পজিটিভ ডাইরেকশন। তাই যদি হয় তাহলে তোমাকে নেক্সট দিনে 2% ইনপুট দিবা, সেখান থেকে সিস্টেম লস লসের মাধ্যমে 1% বেনিফিট পাবা। এইভাবে একটা পর্যায়ে আসে দেখবা যে এই জায়গায় আর ইনপুট দিয়েছো তুমি 5%, বাট বেনিফিট স্টিল রয়ে গেছে 1%। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায় ইনপুট দিয়ে আর বেনিফিট আদায় করতে পারবা না। ফলে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ডিফারেন্ট ওয়ে, এবং ডিফারেন্ট ভাবে চিন্তা করে আরো অনেক হিডেন প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলোকে সামনে নিয়ে এসে কি ঘটতেছে, কি করে সেই প্যারামিটারে এই স্ট্রাকচার, প্রপার্টি, রিলেশনশিপ, মাইক্রোস্ট্রাকচার, মেকানিক্যাল প্রপার্টিজ, সারফেস কন্ডিশন, প্রোডাকশন সিস্টেম, সবগুলোরে সিনক্রোনাইজ করতে হবে, এক টেবিলে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তাদের সাথে যোগসূত্র তৈরি করতে হবে। যোগসূত্র যদি তৈরি করতে পারো, তখন আবার তুমি আরেকটা ডাইমেনশনের চেষ্টা করে, মনে করো আবার 1% 2% ইনপুট তুমি দিয়ে দিয়েছো। মনে করো 1% যদি তুমি বিদ্যুৎ সাশ্রয় করতে পারো, 2 কোটি বিলে কিন্তু 2 লক্ষ টাকা সাশ্রয় হয়ে গেল। 1% যদি তুমি স্ক্র্যাপ ওয়েস্টেজ তুমি যদি কমাইতে পারো, তাহলে হিসাব করো যে 50,000 যদি টন উৎপাদন হয়, সেখানে তোমার 1% মানে কিন্তু বিশাল একটা ব্যাপার। 100 টনে 1 টন, 200 টনে 2 টন, হ্যাঁ, তাহলে 1000 টনে কত? 1000 টনে হচ্ছে 10 টন, আর 50,000 টনে হচ্ছে 500 টন। এই 500 টন তুমি যে ওয়েস্টেজ কমিয়েছো, 500 টন রডের দাম কত? 500 গুণ মিনিমাম 50,000। 500 গুণ মিনিমাম 50,000 মানে কত টাকা? এবার হিসাব করো যে তুমি এক মাসে মালিক রে তুমি এইটা সেভ করে দিয়েছো, তো তোমার স্যালারি এটা তুমি সেভ করেছো 2,50,00,000 টাকা। 2,50,00,000 টাকা তুমি সেভ করে দিয়েছো। মালিক তোমার বেতন ছিল 2 লাখ টাকা, 4 লাখ টাকা করলে কি হবে? এইভাবে যে ফ্রন্টে আসে লাভ দিয়ে যা প্রমোশন হয়, তারা এই কায়দায় সামনে নিতে যায়। এবার আসো একটা প্রবলেম আমরা এটা যেটা শিখলাম, স্টিকিং ফ্রিকশন, তারপরে তোমার স্লিপিং ফ্রিকশন, রোলিং লোড ক্যালকুলেশন, সেই সেই ফর্মুলা গুলো কাজে লাগিয়ে আমরা এখানে একটা প্রবলেম এনেছি। এই প্রবলেমটা বলতেছে যে ক্যালকুলেট দি রোলিং লোড to reduce steel 600 millimeter wide, 30 millimeter thick by 20%। আমরা আগেই কিন্তু শিখেছি ওয়েট যা থাকে, ওয়েট কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় তার থিকনেস। তার মানে 20%, এখন তুমি যদি 20% রিডাকশন হচ্ছে 20%, তাহলে এখানেও 20%, এখানেও 20%, মানে উইথ তো 20%, আবার হচ্ছে থিকনেস 20%, তাহলে কিন্তু টোটালি 0 হয়ে যাবে। এটা শুধুমাত্র তোমার কনসেপ্ট বুঝতে হবে। শীট রোলিং এর সময় মানে উইথ বরাবর ডিফর্মেশন হয় না, শুধুমাত্র ফ্রন্ট লাইনে ডিফর্মেশন হয়। ফ্রন্ট লাইনে ডিফর্মেশন হওয়া মানে শুধু লেন্থ বেড়ে যায়, লেন্থ বাড়ার সাথে সাথে প্রপোর্শনেটলি তার থিকনেসটা কমে যায়। এটা আমাদের জানতে হবে। এই প্রবলেমটা আমরা যে রোলিং করতেছি, সেখানে রোলার ডায়ামিটার আছে 800 মিলিমিটার, ফ্লো স্ট্রেস অফ দ্য স্টিল 150 MPa, assume mu equal to 0.15, তার মানে তোমাকে বলেই দিল এটা হচ্ছে স্লিপিং ফ্রিকশন কন্ডিশনে রোলিং হচ্ছে। What would be the effect on the rolling if there was sticking friction? দেখো এখানে কিন্তু উত্তর এক হবে না। স্টিকিং ফ্রিকশন মানেই
0.5 থেকে শুরু করে উপরের যে কোনো ভ্যালু, কেউ যদি এটা 0.5 ধরো, ওকে, 0.6 ওকে, 0.55 ওকে, 0.7 ওকে, ফলে এক একজনের কিন্তু প্রবলেমের যে এই যে প্রবলেমটা, এটার যে সলিউশন, এটার যে আনসার, এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। ফলে আমাদের এখানে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম করতে গিয়ে দিস ইজ নট অ্যালজেব্রা। হুম, এটা ইন্টিগ্রেশন না, এটা ডিফারেন্সিয়েশন না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যাথ, ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম। সেখানে অবশ্যই আমরা ম্যাথ অ্যাপ্লাই করব, অবশ্যই অ্যালজেব্রা ব্যবহার করব, বাট যেহেতু প্যারামিটার গুলো সো ওয়াইডলি ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে আমাদের আনসার কখনো একরকম হবে না। ফলে এটা নিয়ে মন খারাপের কিছু নেই, টেনশন করার কিছু নেই। উত্তর কোথায় গিয়ে দাঁড়ালো ডাজ নট ম্যাটার। এটা হচ্ছে যে আমরা যে স্টেপ গুলো ফলো করার দরকার, যে প্যারামিটার গুলো আহ, আমাদেরকে অ্যাজিউম করার দরকার, টার্গেট করা দরকার, সেই জিনিসগুলো আমরা ঠিক মতো ধরছি কিনা, টার্গেট করছি কিনা, স্টেপটা ঠিক মতো ফলো করছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আনসার ইজ নট এ ম্যাটার। এবার আসো আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং রোলিং লোড। রোলিং করতে গেলে যে লোড আমাদের প্রয়োজন হবে, সেই লোডটা কোন কোন প্যারামিটারের উপর নির্ভর করে। প্রথমে আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম রিডাকশন একটা দেখেছিলাম, সেখানে নিউ আর ছিল। তো সেই নিউ আর ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। নিউ and r affect maximum angle of bite. Angle of bite, maximum reduction possible in one pass, সেটা আমরা দেখেছি নিউ আর আর এর সাথে সম্পর্কযুক্ত ছিল। ফলে রোলিং লোড ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে আরো কিছু প্যারামিটারের উপরে। এই সব প্যারামিটার তো থাকবেই। ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে নিউ এর সাথে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে আর এর সাথে। আরটা কি, নিউ কি? নিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য রোলার। এখন আমরা এই যে আর এর কথা যখন পড়ছিলাম, সে সময় রোলিং বলেছিলাম যে অবশ্যই অবশ্যই আমাদের আর ভ্যালু যত বেড়ে যাবে, তত কন্টাক্ট এরিয়া বেড়ে যাবে। যত কন্টাক্ট এরিয়া বেড়ে যাবে, তত আমার অ্যাপ্লাইড যে লোড দিব, সেই লোড কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ওভার এ ওয়াইড সারফেস এরিয়া। যত ওয়াইড সারফেস এরিয়ার উপরে অ্যাপ্লাইড লোড ডিস্ট্রিবিউটেড হবে, তখন ওখানকার ইফেক্টিভ যে স্ট্রেস এর ভ্যালু কমে যাবে। এখন সেই স্ট্রেসের ভ্যালু কমে যাই হোক আর তাই হোক, রোলিং যদি ক্রস না করে, তাহলে কিন্তু রোলিং প্রসিড করবে না। ফলে তোমাকে অবশ্যই অবশ্যই ওই মেটেরিয়াল যে ডিস্ট্রিবিউটেড স্ট্রেস ওভার দ্য সারফেস এরিয়া অফ দ্য ওয়ার্কপিস, যে স্ট্রেস এর ভ্যালুটা অবশ্যই অবশ্যই ইল্ড স্ট্রেংথ সিগমা নট অফ দ্য মেটেরিয়ালের বা ইল্ড স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়ালটা ক্রস করতে হবে, তাহলেই সেখানে রোলিং সম্ভব হবে। এই জন্য আমরা রোলিং এর প্রথমেই বলে এসেছি যে শিখেছিলাম যে ছোট রোলারের কম লোড লাগবে। এখন সেইটা তোমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারবা যে হ্যাঁ, আসলে যত ছোট রোলার, তত আমাদের কম লোডে রোলিং সম্ভব। তাহলে নিউ গেল। নিউ এর জন্য আমরা বলেছিলাম যে দেখো বাজারে অনেক রকমের রোলার পাওয়া যায়। একটা হচ্ছে জাস্ট জাস্ট গ্রে কাস্টাইনের রোলার পাওয়া যায়। তোমরা যদি ছোটখাটো রোলিং মিলে যাও, যেটা আমি তোমাদের বলেছিলাম যে সিচুয়েশন ইন বন্দর স্টিল, মোহাম্মদ স্টিল, বিএসআরএম আর একেএস, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তুমি যদি বন্দর স্টিল এবং মোহাম্মদ স্টিলে যাও, সেখানে গিয়ে দেখবা তাদের গ্রে কাস্ট আয়রনের রোলার। এরপরে তুমি যদি ইতে যাও, একেএস, বিএসআরএম এ যাও, দেখবা তাদের প্রথম দিকের যে রোলার গুলো, এই গ্রে কাস্ট আয়রনের রোলার নাই। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 443 তে হিট ট্রিটমেন্ট অফ কাস্ট আয়রন পড়েছিলাম যে যে এই তোমার গ্রে কাস্ট আয়রনের শার্প যে ফ্লেক থাকার কারণে সে বেশি স্ট্রেস নিতে পারে না।
বেশি স্ট্রেস নিতে পারে না, না নিতে পারার কারণে বেশি স্ট্রেস লোড অ্যাপ্লাই করলে রোলার কিন্তু জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য সায়েন্টিস্টরা আরেকটু মেকানিজম, আরেকটু থিওরি অফ মেল্টিং, হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই করে সেই তোমার যে ফ্লেকি তোমার গ্রাফাইট গুলো ছিল, সেই ফ্লেকি গ্রাফাইটের মাথাগুলো মাথাগুলো ব্লান্টেড করে দিয়ে এটার নাম দিয়েছে কম্প্যাক্টেড গ্রে কাস্ট আয়রন। তোমাদের নিশ্চয় মনে আছে। এখন এই কম্প্যাক্টেড গ্রে কাস্ট আয়রন বলতে পারো স্যার মোহাম্মদী কেন কেনে না, বা বিএসআর বন্দর কেন কেনে না? হ্যাঁ, তুমি যদি গ্রে কাস্ট আয়রনের রোলার নাও, যে দাম হবে কম্প্যাক্টেড গ্রে কাস্ট আয়রনের রোলারের দাম তার চেয়ে অনেক বেশি। ফলে আমার রোলিং মিলের একটা রোলার লাগে না। যদি 16টা স্ট্যান্ডে বা 18টা স্ট্যান্ডে তুমি রোলিং করো, তাহলে 18টা স্ট্যান্ডে মিনিমাম রোলারের দরকার হয় হচ্ছে 36টা এট এ টাইম। কিছু ওয়ার্কশপে থাকবে, কিছু ব্র্যান্ড নিউ লাইনে থাকবে, কিছু রিপেয়ার কন্ডিশনে থাকবে, কিছু তোমার হচ্ছে ইয়ে রিপ কাটিং এ থাকবে। তো দেখা যায় যে এখানে হান্ড্রেডস অফ রোলারের প্রয়োজন হয়। আর একটা রোলারের দাম যদি মনে করো 5 লক্ষ টাকাও হয়, তো এইভাবে হান্ড্রেডস অফ রোলার, যদি কম্প্যাক্টেড গ্রে কাস্ট আয়রনের রোলার কিনতে যদি 5 লাখ টাকা করে লাগে, তাহলে হান্ড্রেডস অফ রোলারের দাম কত এবার হিসাব। ভেরি ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। এগুলো কিন্তু বাইরের থেকে মনে হয় না যে আসলে এই জায়গায় এত পয়সা ইনভলভ হয়ে গেছে। যাই হোক, এরপরে আসো যে তুমি থিকনেস কতটুকু কমাচ্ছ তার উপরে নির্ভর করবে। হচ্ছে রোলিং লোড। যত থিকনেস কমাবা অবশ্যই তত রোলিং লোড বেশি লাগবে। আর এই জিনিসটা আগেই বলে এসেছি, রোলিং লোড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ আর। হ্যাঁ, এইভাবে আমাদের বিভিন্ন প্যারামিটার আমাদের রোলিং এর জন্য এফেক্ট করবে। এখানে এটাও আমি আগেই বলে এসেছি, গ্রেটার নিউ, লার্জার আর এল, থিনার এজ। আর এরপরে আসো, যত তুমি পাতলা করতে যাবা, মনে করো একটা একটা পাতলা শীটকে 10% রিডাকশন করবা। পাতলা শীট আছে 10 mm, 10 mm না, মনে করো 5 mm এর একটা শীট আছে, এখানে তুমি 1 mm কমাবা। 1 mm কমানোর জন্য যে রোলিং লোড লাগবে, 10 mm থিকনেসের যে শীটটা ছিল সেখান থেকে 1 mm কমানোর জন্য তার চেয়ে মানে ড্রাস্টিক্যালি কম রোলিং লোড লাগবে। তো এইভাবে যত থিনার গেজ তুমি রোলিং করবা, তত তোমার রোলিং লোডের প্রয়োজন বেশি হবে। এই সবগুলোকে তোমার মাথায় রেখে কিন্তু রোলিং করতে হবে। হ্যাঁ, বলছিলাম ব্যাক টেনশন দিয়ে কিভাবে আমরা করতে পারি। এখানে দেখো, এই জায়গাটায় আসো, এই যে এখানে আমরা রোলিং লোড এরপর অ্যাপ্লাই করেছি। রোলিং লোড অ্যাপ্লাই করার ফলে এখন তোমার মেটেরিয়ালের শুধু দুই দিকে তোমার হচ্ছে টেনসাইল এদিকে, বাকি উপর থেকে আমরা কম্প্রেসিভ লোড দিচ্ছি, সাইডেও কম্প্রেসিভ লোড। হ্যাঁ, শুধুমাত্র একটা সাইড ওপেন থাকে। এখন এই ক্ষেত্রে যদি আমরা ট্রেসকা-ইল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি, ট্রেসকা-ইল ক্রাইটেরিয়া বলতেছে যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস এবং মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেসের মাঝখানের যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে মেটেরিয়ালের ইফেক্টিভ, মানে ইফেক্টিভ স্ট্রেস। তাহলে কোন একটা মেটেরিয়ালের যদি রোলিং মানে কোন একটা মেটেরিয়ালের যদি ইল্ড স্ট্রেস সিগমা নট হয়, তাহলে আমরা যদি রোলিং কন্টিনিউ করতে চাই বা রোলিং শুরু করতে চাই স্টার্ট অফ ডিফর্মেশন পয়েন্টে, অবশ্যই এই এই রোলিং সিস্টেমের উপরে এমন ভাবে সিগমা 1 তোমাকে দিতে হবে যে সিগমা 1 থেকে সিগমা 3 মাইনাস করলে অবশ্যই সিগমা নট এর ইকুয়াল অর গ্রেটার, আদারওয়াইজ রোলিং সম্ভব হবে না। তাহলে সেখান থেকে ট্রেসকা-ইল ক্রাইটেরিয়া থেকে আমরা এইটাকে যদি সামনে নিয়ে যাই, তাহলে সিগমা নট প্লাস সিগমা 3, এটাই হচ্ছে আমাদের রোলিং লোড।
এখন মনে করো ব্যাক টেনশনের কথা একটু আগে বলেছিলাম যে 5 নম্বর স্ট্যান্ডের পিছনে 4 নম্বর স্ট্যান্ড, আর 5 নম্বর স্ট্যান্ডের ফ্রন্টে হচ্ছে 6 নম্বর স্ট্যান্ড। এই সামনের স্ট্যান্ড এবং পিছনের স্ট্যান্ডের সাথে যদি রোলিং এর স্পিডের গ্যাপ আমি একটা তৈরি করতে পারি, তাহলে 5 নম্বর স্ট্যান্ডের তুলনায় যদি 6 নম্বর স্ট্যান্ডে একটু স্পিড বেশি থাকে, সিনক্রোনাইজ করার জন্য যা স্পিড দরকার, এমনিতে স্পিড দরকারই বেশি, নাইলে তো 5 নম্বর স্ট্যান্ডে যেটা হবে, 5 নম্বর স্ট্যান্ডে ছিল 15 mm ডায়া, 6 নম্বর স্ট্যান্ডে গিয়ে তো এটা 12 mm ডায়া হয়ে গেছে, ফলে সিনক্রোনাইজড একটা স্পিড থাকতেই হবে। বাট সেই সিনক্রোনাইজ স্পিডের ইকুয়াল ভ্যালু না রেখে সামান্য একটু বাড়িয়ে দিব, তাতে করে ফ্রন্ট ডাইরেকশনে সবসময় সে টেনে টেনে বের করে নিতে চাইবে। 5 নম্বর স্ট্যান্ড থেকে ওয়ার্ক পিসটাকে সে টেনে টেনে বের করে নিতে চাইবে। আবার একইভাবে যদি 5 নম্বর স্ট্যান্ডের স্পিডটা একটু বেশি রাখি, তাহলে কার তুলনায়, 4 নম্বরের তুলনায় 4 নম্বর ধরে রাখবে, আর হচ্ছে 5 নম্বর টান দিবে। এখানেও কিন্তু পিছন দিকে আরেকটা টানাটানি টেনসাইল স্ট্রেস কাজ করবে, সেটাকেই বলা হয় ব্যাক টেনশন। এই যে এটা বি দেওয়া হয়েছে। এখন এই ব্যাক টেনশন তুমি যত দিতে পারবা, তত তোমার স্ট্রেসের এই সিগমা ওয়ান এর ভ্যালু, সিগমা ওয়ানটা কিন্তু অ্যাপ্লাইড স্ট্রেস, এটা প্রপোর্শনাল টু রোলিং লোড, এই সিগমা ওয়ান এর ভ্যালুটা কমে যাবে। যত তুমি অ্যাপ্লাই করতে পারবা, তত সিগমা ওয়ান এর ভ্যালু কমে যাবে, আর তত তোমার এই রোলিং এর লোডের উপরে, এই রোলারের উপরে ডাইরেক্ট অ্যাপ্লাইড স্ট্রেস, সেই স্ট্রেসটা কমে যাচ্ছে। এইভাবে আমরা ব্যবহার করে তোমার ব্যাক টেনশন, একইভাবে যদি আমি ফ্রন্ট টেনশনের কথা বলি, এটা হয়ে যাবে সিগমা এফ। এখানে আছে সিগমা বি ফ্রন্ট ব্যাক টেনশন, আর ফ্রন্ট টেনশনের ক্ষেত্রে এটা হচ্ছে সিগমা এফ। তোমরা অনেক সময় রাস্তার ধারে বা দোকানে অনেক সময় আখের রস খেয়েছো, আখের রস খেয়াল করে দেখবা দুইটা রোলারের মাঝখান দিয়ে এই পিল্ড যে সুগার ক্যানের স্টিক, সেগুলোর ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরে মেশিন টানতে পারে না, তখন কিন্তু যে রস বানায় খেয়াল করে দেখবা সে সামনের দিক থেকে একটু টান দেয়, দ্যাট ইজ ফ্রন্ট টেনশন। এই ফ্রন্ট দেখো, ওই জায়গায় মোটরও কিন্তু ফিক্স, রোলার ফিক্স, স্পিড ফিক্স, সে টানতে পারতেছিল না। এখন ওই বেচারা করলো কি, দিয়েছিল 4টা স্টিক দিয়ে একটা স্টিক কমিয়ে দিলেও হচ্ছে না। তারপরে সে কি করলো, কোনোভাবে একটা গোতাগুতি দিয়ে একটু ঢুকিয়ে নিয়ে সামনের দিক দিয়ে জোরে টান দিল। যে জোরে টান দিল, দেখা যাচ্ছে মোটর তখন ঘুর করে ঘুরলো এবং রোলার ঘুরলো, এবং আখ কিন্তু স্ম্যাশ হয়ে গেল, রস তৈরি হলো। এটা হচ্ছে ফ্রন্ট টেনশনের কারণেই এটা হয়ে থাকে। এই জন্য বলি তোমাদের, তোমরা যখন রাস্তা দিয়ে চলবা, তখন দেখবা প্রকৃতিতে কি কি ঘটনা ঘটতেছে, সবই ইঞ্জিনিয়ারিং, প্রকৃতিতে যে যা আছে সবই মেটেরিয়াল। হ্যাঁ, তো এইগুলো যদি চোখ কান খোলা রাখো, তাহলে অনেক কিছু প্রকৃতি থেকে শিখতে পারবা এবং নিজেরা বেনিফিটেড হবা, এবং তোমার জ্ঞান অনেক বেড়ে যাবে। দেশের জন্য সেই জ্ঞান আবার কাজে লাগাতে পারবো। যাই হোক, আগামী ক্লাসে আমরা রোল ফ্ল্যাটেনিং করব। আজকে আমাদের সময় শেষ। রোল ফ্ল্যাটেনিং আগামী ক্লাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ।